স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান কাজেমি ও 2 জেনারেল নিহত হয়েছেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরায়েলি এবং মোহসেন বাঘারি। এমন পরিস্থিতিতে দুই দেশের একটি চুক্তিতে আসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। এদিকে ইসরায়েলি হামলার মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। ইরানের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলার জবাব দেওয়া শেষ হলেই গঠনমূলক আলোচনায় বসবে তেহরান। এদিকে গেল কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছেন অন্তত 10। আরও তীব্র হচ্ছে ইসরায়েল ইরান হামলা। পাল্টা হামলা তেল আবিবের আক্রমণে ইরানের মৃত্যু ছাড়িয়ে 2 শতাধিক। তছনছ হয়ে গেছে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ আবাসিক ভবন। হতাহত হচ্ছে অসংখ্য মানুষ। ইরান ইসরায়েল উত্তেজনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। একের পর এক হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে তেহরান ও তেল আবিবের মাটি। দুই দেশের হামলা পাল্টা হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদিকে বিস্ফোরক এবং বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান। এই পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে আসা উচিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময়ে ট্রাম্প দুই দেশের মধ্যে চুক্তির বিষয়টি সমাধান হিসেবে সামনে আনলেন, যখন দুই দেশ আবার একে অপরের ভূমিতে নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। রাশিয়া এবং ভেনেজুয়েলার অনুরোধে সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির সদর দপ্তরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। দুই দেশের চলমান সংঘাত থামাতে যখন নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহল, তখন ইসরায়েল হামলা না থামালে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের শত্রুদের একে একে দুর্বল করে চলেছে ইসরায়েল। হামাস, হেজবুল্লাহ, হুতি বিদ্রোহী গোষ্ঠীর পর এবার সরাসরি ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তেল আবিব। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব হামলার লক্ষ্য শুধু সামরিক ক্ষতি নয়, বরং ইরানের শাসক গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেওয়া। 13 জুন শুক্রবার ইসরায়েলের মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলা হয় শনিবারও। পরপর দুদিন যুদ্ধবিমান দিয়ে চালানো ভয়াবহ হামলায় প্রাণ হারান ইরানের অন্তত 20 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। হামলার লক্ষ্যবস্তুতে আরও ছিল পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক ঘাঁটি এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী। তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু হামলায় তাদের ক্ষেপণাস্ত্র কমান্ড, ড্রোন ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। প্রক্সি গোষ্ঠী হামাস, হেজবুল্লাহ, হুতি সবাই চাপে। 3 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও। তাই ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এখন আগের চেয়ে অনেকটাই দুর্বল। সুন্নি প্রধান মুসলিম দেশগুলোর সাথে দ্বন্দ্বের কারণে আরব রাষ্ট্রগুলোকেও পাশে পাচ্ছে না ইরান। ফলে তেহরান এখন কৌশলগত দিক থেকে প্রায় একঘরে হয়ে পড়েছে। কেবল বাইরের চাপেই নয়, দেশের ভেতরেও বাড়ছে অসন্তোষ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি ও কর্তৃত্ববাদী আচরণের কারণে ইরানের সরকার বিরোধী মনোভাব বাড়ছে। ইসরায়েলের সামরিক আগ্রাসনে দেশটির শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের নিহতের খবর অভ্যন্তরীণ সেই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতিতে ইরানের শাসক গোষ্ঠীও পিছু হটবে না। পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে গিয়ে সরাসরি পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে ইরান। কিন্তু তেহরান যদি সত্যিই এমন পদক্ষেপ নেয়, তখন কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতিক্রিয়াও হবে কঠোর।
বর্তমান বাস্তবতায় ইসরায়েল ও ইরানের সংঘাত আর শুধু সীমিত সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যে এটি ক্রমেই একটি বিস্তৃত ভূরাজনৈতিক সংঘাতে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সংঘাত বন্ধে এখনই সক্রিয় না হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হলে তার আগেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব। ডিবিসি নিউজকে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, আর যেসব ইস্যুতে এখনও একমত হয়নি সেগুলোর বিষয়েও দলগুলো সহনশীল হবে বলে মনে করেন তিনি। সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতিতে টানাপোড়েনে যেভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছিল, গত শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে তা অনেকটা কেটেছে। এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের সময় নির্ধারণে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। তবে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জনের উপর গুরুত্ব দিয়েছে প্রধান উপদেষ্টা। নির্বাচন ও সংস্কারের বিষয়ে কথা হয় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সাথে। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব। যদি আমরা ঐকমত্য তৈরি করতে পারি এবং আমি মনে করি এটা সম্ভব, তাহলে নির্বাচন ধরুন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানের কথা যেটা শোনা যাচ্ছে সেটা মোটেই অসম্ভব নয়। এগুলো তো পারস্পরিকভাবে যেটা সমান্তরালভাবে অগ্রসর হবে। ফলে আমি মনে করি না যে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ সেগুলো নির্বাচনকে কোনোভাবেই ব্যাহত করবে। নির্বাচন ইস্যুর বাইরের বিষয়েও রাজনৈতিক দলগুলো সহনশীল মনোভাব পোষণ করে ঐক্যমত্যে আসবে বলে আশা তার। এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি তাতে আমি অত্যন্ত আশাবাদী যে সংস্কারের যে প্রধান বিষয়গুলো যেগুলো ঐক্যমত্য তৈরি হবে তার ভিত্তিতে একটা সম্মত আমরা তৈরি করতে পারব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের সংবাদপত্রের কালো দিবস আজ। 1975 সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার 4টি সংবাদপত্র বাদে বাকিগুলো বন্ধ করে দেয়। পরের বছর থেকে এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করেন সংবাদকর্মীরা। ভবিষ্যতে যাতে মত প্রকাশের স্বাধীনতা এমনভাবে কেউ রুদ্ধ করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান সিনিয়র সাংবাদিকদের। 1975 সাল স্বাধীন বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ, যা পুরো ঘটনা প্রবাহের সাক্ষী তখনকার পত্রিকাগুলো। সে সময় রাজনৈতিক, সামাজিক অবস্থা আর দুর্যোগের দিনলিপি প্রকাশ পেয়েছে হাতে গোনা কয়েকটি পত্রিকায়। বাকশাল গঠন থেকে শুরু করে বিরোধী রাজনীতি সবই ছিল পত্রিকাগুলোতে। কৃষি থেকে শুরু করে বন্যার নানা প্রান্তের খবর ছিল খবরের পাতায়। 1975 সালের আজকের এই দিনে আওয়ামী লীগ সরকার 4টি পত্রিকা বাদে অন্যগুলো বন্ধ করে দেয়। পরের বছর থেকে সাংবাদিক সমাজ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে। গণমাধ্যম ব্যক্তিত্বরা মনে করেন 75-এর সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ তাদের। দেশের উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ রচনা এবং মানুষের মুক্ত চিন্তার ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট তৈরি করতে পারে, সেই দিকে আমার মনে হয় গণমাধ্যমকে সহায়তা করা সব মহলেরই, সকল স্টেক হোল্ডার যারা আছেন প্রত্যেকেরই সেই সহযোগিতাটা দিয়ে যাওয়া প্রয়োজন আমি মনে করি। সাংবাদিকদের ঐক্যমত না থাকার সুযোগে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন সিনিয়র সাংবাদিকরা। আমাদের মধ্যে অনেক তর্ক মতের অমিল থাকতে পারে, মিল থাকতে পারে, আমরাও যেন গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি। সংবাদপত্রের স্বাধীনতা যে আবার নতুন করে ফিরে পেল, এটা যাতে আরও বেশি ফিরে পায়, আরও বিকশিত হয়, সেই আকাঙ্ক্ষাটা আমার থাকবে। সাংবাদিকদের পেশাদারিত্বের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা বিকাশে সরকারের দায়িত্বশীল ভূমিকা চান তারা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।